হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে তোমাদের তাপগতিবিদ্যার নিয়ে হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের উপরে হচ্ছে আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার উপরে প্রথম ক্লাস, প্রথম পার্ট। তো খেয়াল করো, আমরা হচ্ছে যে তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এই শূন্যতম সূত্রটা কি সেটার বিবৃতিটা দেখো এখানে আছে। সেটা হচ্ছে, যদি দুটি সিস্টেমের উভয়ই তৃতীয় আরেকটি সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে তারা প্রত্যেকেই পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে এই কথাটা তারা কি বোঝাইলো, সেটা হচ্ছে তোমার যদি এটা একটা সিস্টেম হয়, আবার এটাও একটা সিস্টেম হইলো, এখন এই এই দুইটা সিস্টেম হচ্ছে আলাদা সম্পূর্ণ। এখন এদের মাঝামাঝি এখানে আরেকটা আমি সিস্টেম অ্যাড করলাম, যে এটাকে আমি প্রথম দিলাম, এটাকে আমি দ্বিতীয় দিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে তৃতীয়। তো এই প্রথম সিস্টেমটা তৃতীয় আরেকটা সিস্টেমের সাথে কি তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে কি তাপীয় সাম্যাবস্থাটা কি? তাপীয় সাম্যাবস্থা হচ্ছে এই বস্তুর যদি তাপমাত্রা কথার কথা T1 ধরলাম, আর এটাকে যদি আমি T3 ধরি, তাহলে এই T1 আর T3টা সমান হবে। মানে এরা তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে এদের মধ্যে হচ্ছে এখন তাপের আদান প্রদান হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এদের তাপমাত্রা এখন সেম হয়ে গেছে, এরা একে অপরের কাছে তাপের আদান প্রদান করবে না। তার মানে এরা তাপীয় সাম্যাবস্থায় আছে। আর সেমভাবে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটার টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে T2, এটা তৃতীয় বস্তুর সাথে, তৃতীয় সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে এখানে আমরা বলতে পারতেছি T2 ইকুয়াল টু হচ্ছে T3। তো এই যে দেখো, প্রথমটা তৃতীয়টার সাথে এবং দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না যে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর সাথে কি তাপীয় সাম্যাবস্থায় আছে, এটা বলতে পারি। এটাই হচ্ছে শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রটা, এই কনসেপ্টটা ব্যবহার করে মেইনলি হচ্ছে থার্মোমিটারটা তৈরি করা হয়েছে। তুমি যদি এখানে খেয়াল করো, আমি একটা ছবি দিছি যেটাতে হচ্ছে এই থার্মোমিটারের এই অংশটা দেখো, এটা হচ্ছে একটা কি, একটা পাত, মানে অ্যালুমিনিয়ামের পাত, যেটা হচ্ছে তাপ পরিবহন করতে পারে। আর এই যে এখানে যেটা দেখতেছো, এই যেটা, এই পুরোটা, এইটা, এই যে নালীটা, এটা হচ্ছে এই নলটাতে যেটা আছে সেটা হচ্ছে পারদ। তো এই যে পারদ, এই পারদটা কি করে? এই পারদ একটা আমরা এখানে এই পারদটাকে একটা সিস্টেম ধরতে পারি, তারপর এই পাতটাকে একটা সিস্টেম ধরতে পারি। তাহলে দুইটা সিস্টেম হলো। আরেকটা সিস্টেম কি? আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের দেহ, যেটা হচ্ছে থার্মোমিটারটাকে আমরা যখন আমাদের শরীরের সংস্পর্শে আনবো, তখন কি হবে, যে আমাদের শরীরে একটা সিস্টেম হবে, পাতটা একটা সিস্টেম হবে, আর এই হচ্ছে এই থার্মোমিটার পারদটা যেটা, সেটা আরেকটা সিস্টেম হবে। তো এখন আমি যখন এখানে যখন একজন মানুষ যখন এটার সংস্পর্শে আসবে, তখন এই মানুষের দেহের তাপমাত্রার সাথে এই এই পাতের তাপমাত্রা কি সাম্যাবস্থায় থাকবে। মানে মানুষের তাপমাত্রা যদি T1 হয়, তাহলে এই ইয়ার তাপমাত্রা কত হবে? পাতের তাপমাত্রাটাও হচ্ছে T1 হবে, বা এটাকে আমি T ধরলাম, এর তাপমাত্রা যদি T হয়, তাহলে এই পাতের তাপমাত্রাটাও T হবে। সেমভাবে এই পারদের যে তাপমাত্রাটা, সেটাও T হবে। কারণ কি? সে আবার এই পাতের সাথে সংস্পর্শে আছে, যার কারণে ও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো ও যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তার মানে আমরা বলতে পারি তখন এই সিস্টেমটা এই সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তো এভাবে হচ্ছে থার্মোমিটারটা মেনলি হচ্ছে তৈরি করা হয়েছে। তো আমরা হচ্ছে এর পরবর্তীতে থার্মোমিটার বিভিন্ন স্কেল নিয়ে হচ্ছে আলোচনা করব। তো তার আগে হচ্ছে আমাদের একটু উষ্ণতামিতিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ নিয়ে একটু আলোচনা করতে হবে, এটা একটু বুঝতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমি এখানে হচ্ছে সংজ্ঞাটা দিয়েছি। সেটা হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে উষ্ণতামিতিক ধর্ম বলে। তার মানে তাকে উষ্ণতামিতিক ধর্ম বলে। তাহলে যাদের হচ্ছে এই যে বিশেষ বিশেষ ধর্মগুলো আছে, যেগুলো নিয়মিতভাবে পরিবর্তিত হয়, সেগুলোকে আমরা উষ্ণতামিতিক ধর্ম বলতেছি। আর এই ধর্মগুলো যাদের মধ্যে আছে, সেই সকল পদার্থকে আমরা বলতেছি উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। তো ওই পদার্থগুলোকে আমরা বলতেছি উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে? ওই পদার্থগুলোকে আমরা বলতেছি উষ্ণতামিতিক পদার্থ। এখন তাহলে এই উষ্ণতামিতিক ধর্মের মধ্যে কে কে পড়ে, কি কি ধর্ম পড়তে পারে, সেটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে কি,
সেটা হইতে পারে তোমার হচ্ছে চাপ, সেটা হইতে পারে আয়তন, রোধ, আয়তন, রোধ। তো এগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, কারণ এগুলো হচ্ছে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। আর উষ্ণতামিতিক পদার্থ কেমন আছে একটা উদাহরণ আমরা যদি বলি, সেটা হচ্ছে কি পারদ। পারদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই, সেজন্য পারদকে আমরা উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ইউজ করি। এরপরে আসি, এই যে এখানে দেখো, এখানে আমি হচ্ছে 4টা থার্মোমিটার রাখছি। তো এখানে একটু খেয়াল করো, আমি হচ্ছে এই থার্মোমিটারে এখানে আমি এটাকে সেলসিয়াস স্কেল ধরতেছি, এটাকে ফারেনহাইট স্কেল ধরতেছি, এটাকে কেলভিন স্কেল ধরতেছি। তো এখানে খেয়াল করো, প্রত্যেকটা থার্মোমিটারই 2টা পয়েন্ট থাকে, নির্দিষ্ট বিন্দু থাকে। একটা বিন্দু কি, সেটা হচ্ছে তার বরফ বিন্দু, আরেকটা হচ্ছে বাষ্পবিন্দু। এখন বরফ বিন্দুটা কি, বাষ্পবিন্দুটা কি? আমরা জানি পানি 3টা অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়। মানে কঠিনটা যেটা, সেটা হচ্ছে বরফ, তরল হচ্ছে কি পানি, বায়বীয় হচ্ছে তো জলীয় বাষ্প। এখন এই বরফটা যে তাপমাত্রায় থাকে, সেই তাপমাত্রাটাকেই বলা হচ্ছে বরফ বিন্দু, মানে থিটা, যেটা হচ্ছে কি আইস পয়েন্ট। তো তোমার হচ্ছে আমরা এটাকে ধরতেছি, বরফ, এটাকে ধরতেছি বরফ বিন্দু। তো সেমভাবে একটা কি বাষ্পবিন্দু আছে। তো বাষ্পবিন্দুটা কি, বাষ্পবিন্দুটাকে আমি ধরে নিলাম এখানে। বাষ্পবিন্দুটা হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত থাকে, মানে যে তাপমাত্রায় পানি বাষ্প হয়, ওইটা। তো এই যে 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট 3টা স্কেলের জন্য 3 রকমের হয়, 3টা স্কেলের জন্য 3 রকমের হয়। তো তোমরা যদি খেয়াল করো যে সেলসিয়াসের ক্ষেত্রে এই যে বরফ বিন্দুটা, যেটা সেলসিয়াসের ক্ষেত্রে যেটা বরফ বিন্দুটা, সেটা হচ্ছে এই বরফ বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস হয়। ফারেনহাইটের জন্য সেটা কি হবে, ফারেনহাইটের জন্য সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট হয়। আর কেলভিনের জন্য সেটা কত, 273 কেলভিন হয়। এই হচ্ছে বরফ বিন্দুটাই 3টা স্কেলে 3 রকমের পার্ট দিচ্ছে, বাট জিনিসটা কিন্তু সেম। মানে 3টা তাপমাত্রাই কিন্তু তোমার আসলে বরফটাকেই মিন করতেছে, মানে বরফ অবস্থাটাকেই মিন করতেছে বা বোঝাচ্ছে। সেমভাবে এখানে একটা আছে বাষ্পবিন্দু। তো বাষ্পবিন্দুটা কি, বাষ্পবিন্দু হচ্ছে যেটা বললাম যে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়, সেই তাপমাত্রাটা। তো সেটা হচ্ছে তোমার সেলসিয়াসের ক্ষেত্রে কত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের জন্য সেটা কত হয়, ফারেনহাইটের জন্য সেটা হয় হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর হচ্ছে কেলভিনের জন্য সেটা কত হয়, কেলভিনের জন্য হচ্ছে 373 কেলভিন। তার মানে এই যে দেখো, বরফ বিন্দু আর বাষ্পবিন্দু, এই 2টা বিন্দুর মধ্যে, এদের মধ্যে হচ্ছে দেখো সেলসিয়াসের মধ্যে হচ্ছে এই মাঝে এখানে 100টা ভাগ আছে, মানে 100টা ভাগে ভাগ করা আছে এই স্কেলটা। ফারেনহাইটের ক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে তোমার 180টা। তুমি 212 থেকে 32 বিয়োগ করো, তাহলে 180 পাবা। সেমভাবে তুমি এখানে 373 থেকে 273 বিয়োগ করে দেখো, এখানে 100 পাচ্ছ। তাহলে এই যে সেলসিয়াসের ক্ষেত্রে দেখো আমার ভাগ সংখ্যা 100, ফারেনহাইটের ক্ষেত্রে 180, কেলভিনের ক্ষেত্রে হচ্ছে 100। তো এই যে দেখো, এখানে হচ্ছে এক একটা স্কেলিং এক এক রকম হচ্ছে। তো এদের মধ্যে আমরা যদি এখন সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, সেটাই এখন দেখার বিষয়। তো এখানে খেয়াল করো, আমরা হচ্ছে একটা ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে আমরা মানে 3টা হচ্ছে থার্মোমিটারের সাথে আমরা এটা কম্পেয়ার করব। তো ফর্মুলাটা হচ্ছে, সেটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস। মানে আমরা হচ্ছে কি করতেছি, যে ধরো এই যে এখানে একটা পয়েন্ট নিলাম, যে আমি যে কোনো একটা তাপমাত্রা নিলাম, এখানে যে কোনো একটা তাপমাত্রা নিলাম, এই তাপমাত্রাটা আমি জানি না, এটা হচ্ছে মিন করতেছে কি, এটা হচ্ছে জাস্ট থিটাকে মিন করতেছে, মানে এটা ভেরি করবে আর কি, এই লাইনটা বিভিন্ন জায়গায় যাইতে পারে। তো আমরা এটা মিন করতেছি যে এটা হচ্ছে ভেরিয়েবল, মানে এটা একটা চলক হিসেবে থাকতেছে, যেটা চেঞ্জ হইতে পারে। তো এই চলকটা সেলসিয়াসের ক্ষেত্রে আমরা এটাকে নাম দিলাম সি। এই চলকটা সেলসিয়াসের ক্ষেত্রে এটা নাম দিলাম সি। ফারেনহাইটের ক্ষেত্রে দিলাম এটা হচ্ছে সি দিলাম। ফারেনহাইটের ক্ষেত্রে এফ, কেলভিনের ক্ষেত্রে কে, আমরা নাম দিলাম আর কি। তো এরপর আসি,
এরপর হচ্ছে এখানে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস। তো এই যে থিটা আইসটা কি, এই বরফ বিন্দুটা, এই যে বরফ বিন্দুটা, এটাই হচ্ছে থিটা আইস, এটাকে আমরা থিটা আইস দিয়ে প্রকাশ করি। আর বাষ্প বিন্দুটা কি, থিটা স্টিম, এটাকে আমরা থিটা স্টিম দিয়ে প্রকাশ করি। তো এখানে খেয়াল করো, তাহলে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, প্রত্যেকটা থার্মোমিটারের জন্য আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এটা কি, এটা কিভাবে লিখলাম, সেটা হচ্ছে ওই যে তোমাকে আমি পড়ায় আসলাম যে উষ্ণতামিতিক ধর্ম আছে একটা বিষয়, তো ওই ধর্মগুলোকে আমরা হচ্ছে আসলে এই এক্স হচ্ছে ওই ধর্মটাকেই মিন করতেছে, মানে আমরা এখানে এক্স দ্বারা আসলে উষ্ণতামিতিক ধর্মটাকেই বোঝাচ্ছি, উষ্ণতামিতিক উষ্ণতামিতিক ধর্ম। তো এই এক্সটা এখন উষ্ণতামিতিক ধর্ম হিসেবে রোদ আসতে পারে, আয়তন আসতে পারে, চাপ আসতে পারে, বিভিন্ন রকম আসতে পারে। তো আমরা এক্স দ্বারা সেই ধর্মগুলোকে আমি বোঝাচ্ছি। এখন এই থিটা তাপমাত্রায় ওই বস্তুটার যে ধর্মটা থাকবে, যে পরিমাপটা থাকবে তার, ওই পরিমাপটা হচ্ছে এক্স হিসেবে আমরা কাউন্ট করতেছি। আর যেটা হচ্ছে থিটা আইস মানে বরফ বিন্দুতে যেটা হবে, থিটার ক্ষেত্রে এক্স ধরতেছি, থিটা আইস মানে বরফ বিন্দুতে এইখানে যে হচ্ছে আমার উষ্ণতামিতিক পদার্থটা থাকবে, তার যে ধর্মটা থাকবে, সেই ধর্মের পরিমাপটাকে আমরা ধরতেছি কি, এক্স আইস। তাহলে এটার ক্ষেত্রে এটা, এটার ক্ষেত্রে এটা, ঠিক আছে। তো স্টিমের ক্ষেত্রে তাহলে কি, স্টিমের ক্ষেত্রে কি ধরবো, স্টিমের ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে এক্স স্টিম, মানে বাষ্প বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মটা কি হয় সেটা মাইনাস বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। এই হচ্ছে মেইনলি ফর্মুলাটা। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু হচ্ছে এই তিনটা থার্মোমিটার স্কেলকে একসাথে করব, মানে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। এবার আসি আমরা সেলসিয়াসের ক্ষেত্রে, মানে এই ফর্মুলাটা আমরা এখন সেলসিয়াস স্কেলের জন্য ইউজ করব। সেলসিয়াসের ক্ষেত্রে আচ্ছা, সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে, সেলসিয়াসের ক্ষেত্রে এই যে থিটাটা দেখো, আমি থিটাটা আমি আগেই বলে দিয়েছিলাম, সেটা কি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা সি হিসেবে কাউন্ট করতেছি। আর বরফ বিন্দুটা থিটা আইসটা সেটা কি সেলসিয়াসের ক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে থিটার জায়গায় আমরা সি বসাবো, থিটা আইসের ক্ষেত্রে 0, থিটা স্টিম, এই যে দেখো থিটা স্টিম কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে 100 বসাবো মাইনাস 0, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডেরটা। এবার আসি রাইট হ্যান্ড সাইডে আমার কি ধর্ম আমি এখানে এক্স মাইনাস এক্স আইস লিখবো, নিচে হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এটা কিন্তু সেলসিয়াসের ক্ষেত্রে। এবার আসি যদি ফারেনহাইটের ক্ষেত্রে, ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে, এই যে আমার এখানে আমি হচ্ছে সেলসিয়াসের ক্ষেত্রে সি ইউজ করছি, সেটা হবে এফ। সেটা হচ্ছে এফ হবে। তার মানে এফ মাইনাস আমার থিটাসটা কত, থিটাসটা হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে হচ্ছে কত, 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে 32 হবে ডিভাইডেড বাই থিটা স্টিম কত ফারেনহাইটে, সেটা হচ্ছে 212, এই যেটা 212 মাইনাস 32 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই যে দেখো খেয়াল করো, সেলসিয়াসের ক্ষেত্রে আমি এক্স মাইনাস এক্স আইস রাখলাম ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এই জিনিসটা মানে রাইট হ্যান্ড সাইডটা আমি সেম রাখলাম। কেন সেম রাখলাম, কারণ হচ্ছে আমার দেখো আমার বিভিন্ন স্কেলের পার্টটা বিভিন্ন রকম দিচ্ছে ঠিকই, কিন্তু ধর্মের তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমার সেলসিয়াসে বরফ বিন্দু যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে 32, কেলভিনে হচ্ছে 273। তাহলে এই যে 3 ধরনের তাপমাত্রা দেখালো ঠিকই, কিন্তু এরা সবাই তো কি বরফ বোঝাচ্ছে না। এই তাপমাত্রাতে পানি বরফই থাকবে, এখানে এই তাপমাত্রাতেও পানি বরফই থাকবে। তাহলে চেঞ্জটা হলো কি, চেঞ্জটা হচ্ছে জাস্ট
স্কেলিংটাতে চেঞ্জ হয়েছে, আর কিছু না। তো এই জন্য দেখো ধর্মের কোনো পরিবর্তন হয় নাই। তো যেহেতু ধর্মের পরিবর্তন হয় নাই, তাহলে আমরা কি বলতে পারি এখানে? তখন আমরা বলতে পারি এই সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিনের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমরা বলতে পারি যে সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইকুয়াল টু, এবার যদি আমি কেলভিনের জন্য বলি, কেলভিনেরটা এখানে দেখালাম না, এটা তোমরা বুঝে নিও। কেলভিনের ক্ষেত্রে কি হবে, এখানে কেলভিনের ক্ষেত্রে আমি কে হিসেবে আমি চলকটাকে ধরতেছি কে, আর থিটা আইস হচ্ছে 273, থিটা স্ট্রিম হচ্ছে 373 মাইনাস 273, এটা। তো এটাই করলে আমরা পাশে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই x minus x ice divided by x steam minus x ice। এই যে বক্স করে দিলাম, এই বক্সের ফর্মুলাটা তোমার মুখস্থ রাখতে হবে। এখানে আমি বক্স করে রাখছিলাম, এটা হচ্ছে মেন ফর্মুলা, এখান থেকে হচ্ছে আসলে ওইগুলো আসছে। তো এটা তোমার কি করতে হবে, মাথায় রাখতে হবে, কারণ এগুলো দিয়ে তোমাকে পরে হচ্ছে কি ম্যাথ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা টপিক আমরা শিখবো, সেটা হচ্ছে তোমার দুটি তাপমাত্রার পার্থক্য যদি দেওয়া থাকে, দুটি তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে, দুটি তাপমাত্রার মধ্যে পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে কি ঘটবে সেটা একটু খেয়াল করো। যে ধরো আমার হচ্ছে সেলসিয়াস স্কেলে আমি দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য মেজার করতেছি, তাহলে খেয়াল করো, আমি ধরলাম হচ্ছে প্রথমে সেটা হচ্ছে C1 মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা। এরপর আমি C2, আমি আরেকটা পার্ট নিব, মানে সেলসিয়াসেরই দুইটা পার্ট নিচ্ছি, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। তাহলে এটার ক্ষেত্রেও তো আমার এরকম হবে, এটা তো কোনো চেঞ্জ হবে না, আমার শুধু জাস্ট এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, আর তো চেঞ্জ হচ্ছে না। আমি যে আমার আগের সূত্র থেকে এখানে যদি দেখি, আমার চলক হচ্ছে এখানে C, শুধু এটা চেঞ্জ হবে, আর তো কোনোটা চেঞ্জ হচ্ছে না। তো চেঞ্জ হবে এই জায়গাটা। তো C2 মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এবার একটু খেয়াল করো, এখন কিন্তু আর এইগুলা সেম থাকবে না, মানে এই জায়গাটা সেম থাকবে না, কারণ কি এবার কিন্তু আমার C1 C2 দুইটা পার্ট হয়ে গেছে। এই জায়গায় হচ্ছে এটা যদি 1 হয় তাহলে এই জায়গায় কি হবে 2, মানে এটা চেঞ্জ হবে। তো এবার হচ্ছে তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে যদি 1 নং ধরি, এটাকে আমি হচ্ছে যদি 2 নং ধরি, তাহলে আমরা লিখতে পারতেছি কি, আমরা লিখতে পারতেছি এই দেখো, আমি হচ্ছে 1 থেকে 2 অথবা 2 থেকে 1 বিয়োগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে C2, এখানে দেখো C2 বাই 100 হয় এখানে, তারপর মাইনাস এখানে হচ্ছে C1 মাইনাস C1 বাই 100 ইকুয়াল টু, ওইখানে কি হয়, এখানে হয় হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস, সেটা হচ্ছে x2 মাইনাস এক্স আইস, তারপর কি মাইনাস x1 মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা। তো এখানে খেয়াল করো, এখানে আমরা কি বলতে পারি, এবার হচ্ছে এখানে লসা করলে আমরা C2 মাইনাস C1 বলতে পারতেছি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, এখানে যদি আমরা লসা করি তাহলে কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে এখানে এক্স স্টিম মাইনাস এক্স আইস, উপরে হচ্ছে এখানে হিসাব করলে আমরা পাবো x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তার মানে আমরা এখানে কি লিখতে পারতেছি, ডেল সি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এখানে ডেল এক্স ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স স্টিম
মাইনাস এক্স আইস, এটা। তো এরকমভাবে কিন্তু আমি ফারেনহাইটের জন্য ইউজ করতে পারি। ফারেনহাইটের ক্ষেত্রে আমরা কি বলতে পারি তখন, ডেল এফ ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এই যে ফারেনহাইটের জন্য বলতে পারবো, সেমভাবে আমরা কিন্তু কেলভিন স্কেলের জন্য বলতে পারবো। এই যে কেলভিন স্কেলের ক্ষেত্রে থিটা স্টিম কত, এক্স উষ্ণতামিতিক ধর্ম কত স্টিমের ক্ষেত্রে, এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই যে দেখো, তার মানে আমি প্রত্যেক ক্ষেত্রে এটা পাচ্ছি। তার মানে আমি কি সিদ্ধান্ত উপনীত হইলাম, যে আমার যদি দুইটা তাপমাত্রার পার্থক্য আকারে দেওয়া থাকে, তখন আমি এই যে ডেল সি বাই আমার হচ্ছে কি নিচে হবে কি, নিচে হচ্ছে বাষ্পবিন্দু এবং বরফবিন্দুর পার্থক্য, মানে প্রত্যেকটা স্কেলের বাষ্পবিন্দু এবং বরফবিন্দুর পার্থক্য। তার মানে এটার ক্ষেত্রে হচ্ছে 100 মাইনাস 0, এখানে হচ্ছে ডেল এফ বাই হচ্ছে কত 212 মাইনাস 32, এখানে হচ্ছে ডেল কে ডিভাইডেড বাই 373 মাইনাস 273, এইটা। তো এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করলে কি লিখতে পারি, ডেল সি ডিভাইডেড বাই হচ্ছে 100, এখানে হচ্ছে ডেল এফ ডিভাইডেড বাই 180, ডেল কে ডিভাইডেড বাই 100। তুমি চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো। সেটা কিভাবে, সেটা হচ্ছে ডেল সি ডিভাইডেড বাই, দেখো 20 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি আসবে, ডেল সি বাই 5 ইকুয়াল টু ডেল এফ বাই 9 ইকুয়াল টু ডেল কে বাই 5। এই যে এই ফর্মুলাটা তোমার কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। যদি ম্যাথ আসে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো, ইজিলি করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছো ভাইয়েরা। তো এবার হচ্ছে এই যে আমরা পড়লাম, এই পড়াটার উপর আমরা এখন কি করব, কিছু ম্যাথ দেখব। ঠিক আছে, আমরা কিছু ম্যাথ দেখবো এখন। দেখো এখানে একটা এক্সাম্পল আগে থেকে লেখা ছিল, সেটা হচ্ছে এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই হয়। মানে সেলসিয়াস স্কেলেও তোমার যা হবে ফারেনহাইট স্কেলেও তাই হবে। এখন তাহলে আমরা এটা বের করব। এখন আমাদের হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক, সেটা আমাকে আগে লিখতে হবে, সেটা আগে আমাকে জানতে হবে। তাহলে হচ্ছে এখানে আমরা সেটা লিখি, তাহলে সেটা হবে সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল টু, এখানে হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, এটা। এবার হচ্ছে আমাকে বলছে দুইটারই কি পার্টটা বা মানটা সেম হবে, একই হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি দুইটার পার্টই যেহেতু সেম, তাহলে আমরা ধরি সি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এক্স, আমরা এক্স ধরে নিলাম, যেদের পার্ট হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে সেই অনুযায়ী বসালাম। তাহলে এই সি এর জায়গায় এক্স বসাও, এক্স বাই 100 হয় এখানে, আর এখানে এক্স বসাই, এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এবার এখানে ক্যালকুলেশনে আসি, এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স বাই 5 হয়, আর এখানে এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9 হয়। এবার আসি, এখানে 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। তারপর এখানে ক্যালকুলেশন শেষ করি আমরা। তাহলে এখানে 4x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 160, x ইকুয়াল টু কত মাইনাস 40। তো এই যে দেখো x ইকুয়াল টু মাইনাস 40 পাইছি। তার মানে সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে যদি পার্টটা মাইনাস 40 ডিগ্রি হয়, তাহলে দুইটারই হচ্ছে কি সেম হবে। মানে সেলসিয়াসে যদি মাইনাস 40 হয়, ফারেনহাইটেও মাইনাস 40 হবে। এই একমাত্র একটা কেসে আমরা হচ্ছে দুইটার পার্টটা সেম পাচ্ছি, অন্য কোনো কেসে কিন্তু আমরা এটা পাবো না। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথে যাই। সেটা দেখো, এখানে বলছে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.57 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.53 ওহম পাঠ দেয়। 33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কত পাঠ দিবে,
তো এবার হচ্ছে খেয়াল করো, আমরা কিন্তু ফর্মুলাটা কি জানি, আমরা জানি হচ্ছে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা ইকুয়াল টু হচ্ছে কি এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা। তো এখানে আমাকে দেখো বলছে যে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে 0°C তাপমাত্রায়, যেহেতু এবার 0 বলে দিছে তার মানে সেলসিয়াসের পার্টটা বসাইতে হবে। তাহলে সেলসিয়াসে আমাকে বলছে 0°C তাপমাত্রায় এত ওহম, তার মানে এটা কি সেলসিয়াসের ক্ষেত্রে এটা কি থিটা আইস না, থিটা আইস। তাহলে এই ধর্মটা তার যে এই যে রোদের ধর্মটার যে পরিমাপটা পাইলা সেটা তাহলে কি হবে এক্স আইস। এবার দেখো 100°C বলছে, তার মানে এখানে কি হবে 100টা কি হবে, 100টা হচ্ছে থিটা স্টিম, সেটা হচ্ছে কার জন্য সেলসিয়াসের জন্য। আর এটা এই ধর্মটা মানে এই যে পরিমাপটা পাইলো সেটা তাহলে কত হবে, সেটা কি হবে, সেটা হচ্ছে এক্স স্টিম। এখন দেখো তোমাকে বলছে এই তাপমাত্রার যন্ত্রটি কত পার্ট দেবে, তার মানে এই টেম্পারেচারে, তাহলে এই টেম্পারেচারটা আসলে কি আমার সি কে বোঝাচ্ছে না, সি অথবা কি থিটাকে বোঝাচ্ছে, অথবা কি থিটাকে বোঝাচ্ছে। তাহলে এই তাপমাত্রা আমাকে বের করতে বলছে কত পার্ট দিবে, তার মানে আসলে বের করতে বলছে তোমাকে এক্স, এই এক্সটা বের করতে বলছে। এখন এখানে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বসাই, এই থিটা থিটা বসাও, থিটা হচ্ছে এই থিটাটাই হচ্ছে কোনটা এটা 33.3, তাহলে 33.3 মাইনাস থিটা ইজ কত, সেটা হচ্ছে 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইকুয়াল টু এক্স, এই এক্সটা আমরা বের করব এক্স আইস কত 2.57, 2.57, আর হচ্ছে তোমার এক্স টিম সেটা কত, সেটা হচ্ছে 3.53 মাইনাস 2.57, এইটা। তো এবার হচ্ছে এখান থেকে কী করবো আমরা সলভ করবো এটাকে সলভ করে দেন এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিয়ে আসবো, এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিয়ে আসবো। তো এখানে আর কি ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর দিয়ে। তো এখান থেকে তোমরা কি করবে, তোমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসবা, এটা তোমাদের কাছে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই ম্যাথটা তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা, ম্যাথে কোনো সমস্যা নাই, সমস্যা হবে না আশা করি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে। তো এরপর আমরা যাই, এরপর দেখো ত্রুটিপূর্ণ থার্মোমিটার সম্পর্কিত সমস্যা, এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু মাথায় রাখো, এটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে। এই যে এটা কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যারা বুয়েটে চান্স পাওয়ার ইচ্ছা আছে তাদের কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট বলতে গেলে, কারণ হচ্ছে মানে অ্যাডমিশনে এটা কিন্তু এইখান থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে, তো সেজন্য এই পার্টটা একটু ভালো করে বোঝার ট্রাই করো তোমরা। তো খেয়াল করো আমি এখানে হচ্ছে 2টা থার্মোমিটার রাখছিলাম আগে থেকেই। তো দেখো এখানে হচ্ছে থার্মোমিটারের ক্ষেত্রে এটা ধরো হচ্ছে ত্রুটিহীন, আর এটা হচ্ছে ত্রুটি যুক্ত থার্মোমিটার। এটা হচ্ছে ত্রুটিযুক্ত থার্মোমিটার। তো জিনিসটা কি যে ধরো দুইটাই সেলসিয়াস স্কেল, দুইটা ফারেনহাইটও হইতে পারে, দুইটা কেলভিনও হইতে পারে। তো দুইটা হচ্ছে কি দুইটাই সেলসিয়াস, একটা হচ্ছে ত্রুটিহীন একটা হচ্ছে ত্রুটিযুক্ত। ত্রুটিহীনটাতে সেলসিয়াসের পার্টটা কত দিবে, মানে বাষ্পবিন্দু মানে থিটা আইসটা কত দিবে, সেটা 0°C। বাষ্পবিন্দু মানে থিটা স্টিম এটা কত দিবে, এটা 100°C দিবে, যেটা ত্রুটিহীন মানে এটাতে কোনো ভুল নাই। কিন্তু যেটা ত্রুটিযুক্ত, যেটাতে ভুল আছে, তাহলে সেটাতে কি ভাইয়েরা তোমরা বলো এখানে কি কখনো সঠিক দিবে, তোমার কি মনে হয় যে এখানে 0ই দিবে? সে যদি ত্রুটিযুক্ত হয় অবশ্যই 0 দেবে না, অন্য কিছু দিবে। তাহলে সেটা ধরে নিলাম কোনো কিছু একটা হবে, সামথিং কোনো কিছু হবে, নতুন কিছু হবে, ঠিক আছে। থিটা প্রাইম আইস দিলাম, এটা হচ্ছে থিটা প্রাইম স্টিম দিলাম, মানে এখানে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখো এই টেম্পারেচারে তার যে উষ্ণতামিতিক ধর্মটা থাকবে মানে এক্স আইস, সেটা কি চেঞ্জ হবে ওইটার ক্ষেত্রে বলো তো? এটা কিন্তু চেঞ্জ হবে না।
এটা কিন্তু এখানে এক্স আইসি থাকবে, এখানে এক্স আইসি থেকে যাবে। তার মানে এইখানের এক্স আইস আর এখানের এক্স আইস সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর এইটার ক্ষেত্রে হচ্ছে এখানেও এক্স স্ট্রিম হবে, এখানেও এক্স স্ট্রিমই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, ধর্মের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট থার্মোমিটারের পার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওটা ভুল থার্মোমিটার, মানে ত্রুটিযুক্ত থার্মোমিটার। তো তোমার হচ্ছে এটা যদি সেলসিয়াস না হয় ফারেনহাইট হতো, সেম একই ঘটনা, ধর্মের কোনো চেঞ্জ হইতো না, জাস্ট এদের পার্টের চেঞ্জ হয়ে যেত। তো আমাদের মেইন ফর্মুলাটা কোনটা সেটাতে আসি, সেটা হচ্ছে কি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা ইকুয়াল টু আমরা কি বলছিলাম এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা। তাহলে খেয়াল করো তো, এই ফর্মুলাটা আমরা মানে ত্রুটিহীন থার্মোমিটারের জন্য আমরা পড়ছিলাম, তার মানে এটা হচ্ছে কি আমরা বলতে পারি উইদাউট এরর বা ত্রুটিহীন। তো আমরা এখন ত্রুটিযুক্তের জন্য কি লিখতে পারি দেখো তো, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। তবে এবার হচ্ছে এটা কি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য, তাহলে উইথ এরর অথবা বলতে পারো হচ্ছে কি ত্রুটিযুক্ত। এরপর ধর্মের তো যেহেতু কোনো চেঞ্জ নাই, তাহলে এখানে আমার কোনো চিন্তা নাই, এই যে থিটা স্টিম মাইনাস থিটা এক্স। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, তার মানে আমরা বলতে পারি ডিরেক্ট বলতে পারি যে এটা ইকুয়াল টু এটা, মানে যেহেতু এটা সমান, তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা বলতে পারি। তাহলে সেই হিসেবে তখন আমরা কি বলতে পারি দেখো, তাহলে আমরা হচ্ছে এখানে ডিরেক্ট বলতে পারি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা কার উইথ আউট এরর, ডব্লিউ ও ই উইদাউট এরর, মানে তোমাদের বোঝার সুবিধাতে আমি দিলাম এভাবে। তোমরা যখন লিখবা তখন হচ্ছে তোমাদের মতো করে লেখো, মানে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আর কি মেন কথা। পরে হচ্ছে যেটা সেটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা হচ্ছে উইথ এরর, ডব্লিউ ই উই। তো এই হচ্ছে আমার এই ফর্মুলাটা, এটা তোমার কি করতে হবে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভোলা যাবে না। চাইলে এটাও মাথায় রাখতে পারো, অনেক সময় হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের সাথে হচ্ছে মিল করে হচ্ছে কোশ্চেন দিতে পারে, তুমি চাইলে এটাকে মাথায় রাখতে পারো, এটা তো আগে আমরা পড়ে আসছি, এটা তো আর তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, তো এখন এই রিলেটেড একটা আমরা হচ্ছে কি করব, একটা ম্যাথ দেখব। এখন দেখো এখানে দেখো একটা ম্যাথ লেখা আছে, যেটা হচ্ছে কোনো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু ও বাষ্পবিন্দু যথাক্রমে 2 ডিগ্রি সেলসিয়াস ও 98 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো ত্রুটিহীন থার্মোমিটারের ক্ষেত্রে এটা কত ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পবিন্দুটা কত ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে, মানে এর ত্রুটি আছে। থার্মোমিটারটি কোনো বস্তুর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করলে, তার মানে এই নষ্ট থার্মোমিটারটা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপতে পারতেছে। যদি এটা সে মাপে তাহলে মানে আমরা তো প্রকৃত পাটটা পাচ্ছি না, প্রকৃত তাপমাত্রাটা পাচ্ছি না, তো ওটার আসলে অ্যাকচুয়াল ভ্যালু কত হইতো, মানে সেটা তোমাকে বের করতে বলছে, বস্তুটির প্রকৃত তাপমাত্রা কত এটা তোমার বের করতে বলছে। তাহলে আমাদের ওই ফর্মুলা অনুযায়ী আসি, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা কি ছিল উইদাউট এরর, আর এটা হচ্ছে কি উইথ এরর। এখন এখানে দেখো এই থিটাটা এটা কিন্তু আমরা বের করব, আমাদের কিন্তু সেলসিয়াস, মানে এখানে একটু খেয়াল করে সেলসিয়াস স্কেলে আছে, এখানে কিন্তু সেলসিয়াস স্কেলে রাখছি, আমি সেলসিয়াস স্কেলে বের করতে যাচ্ছি। এখন তোমাকে যদি এখানে ফারেনহাইট দিয়ে দিত তাহলে তুমি ফারেনহাইট দিয়ে করতা,
মানে এখানে পার্টগুলো বসাইতে ফারেনহাইটে, থিটা আইসটা ফারেনহাইটের, থিটা আইস বসাইতা, থিটা স্ট্রিমটা ফারেনহাইটের জন্য বসাইতা, কেলভিনের জন্য হলে কেলভিনেরটা বসাইতা। সেটা হচ্ছে কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। এখন হচ্ছে এখানে আমি সেলসিয়াস দিছি, তো সেই হিসেবে এখানে থিটাটার জায়গায় আমি হচ্ছে সেলসিয়াসের সি বসালাম। থিটা আইস মানে এটা কিন্তু উইদাউট এরর, মানে কোনো ভুল নাই, মানে ত্রুটি নাই এটার মধ্যে। তার মানে এটা থিটা আইসটা 0 থাকবে, থিটা স্ট্রিমটা 100 থাকবে, এটা 0 থাকবে। বুঝতে পারছো ভাইরা? ওকে, এরপর দেখো এখানে হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে এই থিটা মাইনাস থিটা ইস ডিভাইডেড বাই থিটা স্ট্রিম মাইনাস থিটা ইস, এইটা আমাদের দেখে দেখে বসাইতে হবে। কীভাবে? এই যে আমি এখানে আমরা অলরেডি আমাদের দিয়ে দিছিল, সেটা হচ্ছে বরফ বিন্দু যেটা, সেটা 2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে যখন বসাবো তখন এই যে থিটা ইসের জায়গায় হচ্ছে 2 বসাইতে হবে, থিটা স্ট্রিমের জায়গায় হচ্ছে 98 বসাইতে হবে, আর থিটা ইস 2। আর আমাকে কত পার্টের জন্য বের করতে বলছে, সেটা হচ্ছে এই 45 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে এই 45টা আমার এখানে বসায় দিতে হবে। এবার হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করব, এখান থেকে ক্যালকুলেশন করে সি এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে এখান থেকে তোমরা সি এর মানটা বের করো, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এখানে সি এর মানটা বের করে নিও। তাহলে এই হচ্ছে তোমার ম্যাথটা। তো এখান থেকে এইভাবে করে আমরা কি করতে পারি, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে একটা বস্তুর প্রকৃত তাপমাত্রাটা আমরা বের করে নিতে পারি। যদি থার্মোমিটারটা নষ্ট থাকে তারপর আমরা বের করে নিতে পারি। এরপর দেখো, এরপর একটা টপিক আছে, সেটা হচ্ছে স্থির বিন্দু ব্যবহার করে স্কেল নির্ধারণ। তো এখানে তাপমাত্রা পরিবর্তনের সাথে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হয়, সেটা আমরা পড়ে আসছি। তো যেহেতু এটা পড়ে আসছি, তাহলে এখানে আমরা দেখো, মানে আমরা উষ্ণতামিতিক ধর্মটাকে এক্স দিয়ে প্রকাশ করতেছি, সেটা আমরা আগেও করছি প্রকাশ। তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল, মানে উষ্ণতাভিত্তিক ধর্মটা বাড়বে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, ঠিক আছে? তাপমাত্রা বাড়ার সাথে সাথে উষ্ণতাভিত্তিক ধর্মটাও চেঞ্জ হবে, মানে বাড়বে আর কি। তো এখানে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমাকে একটা ধ্রুবক দেওয়া লাগবে। আমি ধরলাম ধ্রুবকটা হচ্ছে এ এক্স, এটা। এবার একটু খেয়াল করো, আমি এখানে একটা জিনিস ধরে নিব, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে টপিকে যদি খেয়াল করো, টপিকটাতে স্থির বিন্দু ব্যবহার করে, তার মানে এখানে আমি কি করলাম, একটা স্থির বিন্দু ব্যবহার করব। তাহলে আমি ধরি স্থির তাপমাত্রা, একটা স্থির তাপমাত্রা, টিপি এর জন্য উষ্ণতামিতিক ধর্ম এক্সপি হয়। তাহলে আমরা সেই অনুযায়ী কি লিখতে পারি, এই ফর্মুলা অনুযায়ী, তাহলে টিপি ইকুয়াল টু এ ইন্টু এক্স পি। এখন তাপমাত্রাটা তুমি চেঞ্জ করতেছো, তার মানে এখন তুমি কি লিখতে পারো, এই যে এই তাপমাত্রা যেহেতু চেঞ্জ হচ্ছে, মানে এটা ভেরিয়েবল, এটা চেঞ্জ হচ্ছে, চলক, এটাও চলক। আর এই দুইটা জিনিস হচ্ছে জাস্ট কি ফিক্সড, মানে এরা চেঞ্জ হচ্ছে না, এরা একটা স্থির তাপমাত্রা, একটা স্থির বিন্দুর জন্য। তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, দেখো তো, এটাকে এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে টি বাই টিপি ইকুয়াল আমরা লিখতে পারতেছি এক্স বাই এক্সপি। তার মানে এখান থেকে আমরা যদি টি বের করতে চাই, তাহলে আমরা টি বের করতে চাইলে আমরা এইভাবে লিখবো, সেটা হচ্ছে তখন এক্স বাই এক্সপি ইন্টু হচ্ছে টিপি হবে, অথবা তুমি যদি এক্স বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স বের করতে গেলে তখন হচ্ছে টি বাই টিপি ইন্টু এক্স পি, এটা হয়। তো তুমি তোমার যখন যেটা লাগবে সেই অনুযায়ী তুমি বের করে নিতে পারো, এই হচ্ছে স্থির বিন্দু ব্যবহার করে স্কেল নির্ধারণ। এটা তেমন ইম্পর্টেন্ট কিছু টপিক না, তবে বইয়ে আছে, সেজন্য আমরা দেখলাম। এরপর আসি আমাদের আজকের ক্লাসের লাস্ট হচ্ছে টপিক, সেটা হচ্ছে কি পানি ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দুটা কি, ট্রিপল পয়েন্ট।
এখানে বলছে কি একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ওই পদার্থের ত্রৈধবিন্দু বলে। তার মানে যে তাপমাত্রায় এই পদার্থের তিনটা অবস্থা সাম্যাবস্থায় থাকে সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ত্রৈধবিন্দু। তাহলে এরকম পানির ত্রৈধবিন্দু আছে। তো পানির ত্রৈধবিন্দুটা কি দেখো, একটা স্থির চাপে বলছিল কিন্তু এখানে, ওই স্থির চাপটা হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। তো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা কত দেখো, এই যে এটা কিন্তু 3 স্টার ফর এমসিকিউ, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এই যে পয়েন্ট, এইটা সহ 0.16, এটা সহ কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এই আজকে আমরা হচ্ছে যে টপিকগুলো পড়লাম, ম্যাথও করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না এই টপিকগুলোর উপরে। তো নেক্সট ক্লাস আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সেই কামনায় সেই দোয়া রইল। আল্লাহ হাফেজ।